বিচ্ছেদের প্রায় বছরখানেক পর প্রাক্তন প্রেমিকের থেকে চিঠি পেয়ে খানিকটা থমকালো হৈমি। ইটরঙা খামের উপর কালো কালিতে লেখাটা আপনার জলজল করছে। বুকের ভেতরটা কি মুচড়ে উঠল কি জানি। শুধু বাম পাশে থাকা মাংসপিণ্ডটা হয়তো এমনই চিনচিনে ব্যথা অনুভব করছে। হাত বাড়িয়ে চিঠিটা নিতে গিয়ে হাতটা মৃদুভাবে কেঁপে উঠল। যেন মনে হলো হাতটা টেনে উপরে তুলতে চেয়েও সে তুলতে পারছে না। হৈমির এমন অবস্থা দেখে তার অফিসের পাশের ডেস্কের কলিগটাকে জিজ্ঞাসা করল, আপনি কি ঠিক আছেন মিস হৈমি? আপনাকে এমন অস্বাভাবিক লাগছে কেন? আর কি আছে এই খামে? পাশের ডেস্কে থাকা কলিগের প্রশ্নে যেন ঘোর ভাঙল মেয়েটির। চমকে ওঠার মতো করে একবার চিঠি হাতে দাঁড়িয়ে থাকা দারোয়ানের দিকে, তো একবার পাশের ডেস্কে থাকা কলিগের দিকে তাকালো। তারপর চোখটাকে বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার কলিগের দিকে তাকায় এবং চিরপরিচিত সেই গম্ভীর স্বরে বলে উঠল, নাথিং, আই এম ফাইন মিস তিথি। ব্যাস এতটুকুই। আর কোনো কথা বলল না হৈমি, আর না এর থেকে বেশি কিছু আশা করেনি তিথি। সে মাথা নেড়ে নিজের কাছে মন দিল। এবার হৈমি নিজের গম্ভীর চাহনি নিয়ে তাকালো সামনে থাকা দারোয়ানের দিকে, আর অন্য কোনো প্রকার কথা না বলে চিঠিটা নিয়ে বলল, থ্যাঙ্কস, এখন আপনি আসতে পারেন। এইবার আর হাত কাঁপল না হৈমির। চিঠিটা নিয়ে গম্ভীর চোখে একটু আশপাশে চোখ বুলিয়ে দেখল। হাত বাড়িয়ে চিঠিটা নিজের ব্যাগের মধ্যে পুরে আবারও নিজের কাছে মন দিল। অফিস টাইম শেষে ক্লান্ত শরীরটাকে কোনো রকমে টেনে ফ্ল্যাটে ফিরতেই শরীর যেন আর সাই দিচ্ছে না। একবার ভাবল রান্নাটা করবে, কিন্তু ক্লান্তিতে পরে আর ইচ্ছেটাই করল না। অফিসে পড়ে থাকা পোশাকই পড়ে রইল বিছানায়। এইটা তার প্রায় রোজকারের নিয়ম। সকালে ঘুম থেকে উঠে মন চাইলে নাস্তা বানায়, না চাইলে অফিসে ক্যান্টিনে থেকে সকালে আর দুপুরে কিছু একটা খেয়ে নেয়। রাতে মাঝে মাঝে রান্না করে, না হলে বাসায় থাকা শুকনো খাবার খেয়ে মন চাইলে ঘুমায়, না হলে লেট নাইট মুভি দেখে। মাঝে মাঝে অফিসের কাজ করে। কেউ নেই তাকে বকার মতো, তাকে আটকানোর মতো। কি সুখী সে, তাই না? পর মুহূর্তেই নিজের ভাবনাতে নিজেই খিলখিল করে হেসে ফেলল সারাক্ষণ গম্ভীর থাকা সে মেয়েটি। হাসতে হাসতে কি চোখের করে জল এসে গেল? মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো হৈমি। চোখ দুটো কচলে মুছে নিল। এই থার্ড ক্লাস চোখের জলের কোনো দাম তার কাছে নেই, যে কিনা আজও অন্যের জন্য ঝরে। বেশ লম্বা একটা স্নান শেষে নিজেকে একটু ফ্রেশ বোধ করল হৈমি। বিছানায় গিয়ে বসতেই চোখ রাখল টেবিলের উপরে থাকা নিচের ব্যাগের দিকে। নিজের মনের সাথে অনেক লম্বা এক যুদ্ধের পর ঠিক করল চিঠিটা এবার সে পড়বে। ধীর গতিতে উঠে গেল সে টেবিলের কাছে। হাত তার আবারও কাঁপছে। চিঠিটা বের করে আবারও রেখে দিল, পড়বে না বলে। কিন্তু মনটা যে মানে না হৈমির। সব শেষ হবার পরও সে নিষ্ঠুর পুরুষ আবারও কে লিখল তার উদ্দেশ্যে, দেখতে চায় সে। খামটা খুলতেই সারা শরীরে যেন কাঁটার মতো লাগল। সে 3 বছর আগেকার মতো খাম খুলতেই চিঠিসহ কয়েকটা শুকনো বকুল ফুল পড়ল। অপ্রস্তুত থাকায় ফুলগুলো পড়ল নিচে। হৈমি ফুলগুলোকে তুলে না, বরং ফুলগুলো ডিঙিয়ে চিঠিটা নিয়ে বেড়ে গিয়ে বসে। ধীরে ধীরে চিঠিটা খুলে চোখ রাখে প্রথম লাইনে। সঙ্গে সঙ্গে চোখ বুজে ডান হাতে বুকের বাপাশে চেপে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করল। এরপর চোখ মুখ শক্ত করে চিঠিটা পড়া শুরু করল। চিঠিতে লেখা ছিল, কেমন আছেন আপনি প্রিয় ফুল? লাইনটা পড়ে কি আপনার বিখ্যাত গালিগুলো আমার জন্য বরাদ্দ হলো? জানি হলো না, হয়তো আমার জন্য আকাশ পাতাল সম ঘৃণা বরাদ্দ হলো, তাই না? আমিও চাই আপনি আমাকে ঘৃণা করুন, এতটাই ঘৃণা করুন যে আমার অস্তিত্ব আপনি নিজের মন থেকে একদম মুছে ফেলুন। তবুও আপনি আমার না হওয়া প্রিয় ফুল হয়েই থাকবেন মিস হৈমি। দেখুন, লিখতে আমার হাত কাঁপছে, আমি যাবে লিখে ফেলছি। তবুও কিছু কথা আপনাকে না বললেই নয়, তাই এই চিঠি। কি করেছেন কি আপনি হৈমি? মা বাবা ভাইকে ছেড়ে একা একা কলকাতা ছেড়ে শিলিগুড়ি চলে এলেন। তাদের কি দোষ ছিল? তারা কেন তাদের একমাত্র মেহারা হবে?
আপনার ভাই কি দোষ করেছে? সে কেন বোন ছাড়া থাকবে? তারা কি আপনার ভালো চেয়ে দোষ করেছে? না, তারা তো আপনার ভালো চেয়ে আপনার জীবনটাকে গুছিয়ে দিতে চেয়েছে। তাহলে আপনি কেন ঘর ছাড়া হলেন? আমার জন্য, এই প্রতারকের জন্য। জানি এখন বলবেন কখনোই না, আমার মতো ছেলের জন্য আপনি কখনোই এমন করবেন না। তবে আপনার প্রশ্ন, কেন আপনি বিয়ে করতে চাচ্ছেন না? কেন শুধু একটা তুচ্ছ কারণে আপনি বাড়ি ছেড়ে ঘর ছাড়া হলেন? আপনি তো জানেন আমি প্রতারক, তাহলে কেন আমাকে এখনো মনে রেখেছেন? অস্বীকার করবেন নহিমি, মনে না রাখলে আপনি আপনার পরিবারের কথা মেনে নিতেন। আপনার ভয়ঙ্কর ভালোবাসা আমার থেকে উঠিয়ে ফেলুন প্লিজ। আপনার সেই ভয়ঙ্কর ঘৃণা আমার জন্য বরাদ্দ করুন। এই বিষয়ে আমি আপনাকে অবশ্য একটু হেল্প করতে পারি। আমি আমার বর্তমান স্ত্রীকে নিয়ে ভালো আছি হৈমি, হয়তো খুব শীঘ্রই ভালোবেসে ফেলবো। আমি এতটুকু পরেই থেমে গেল হৈমি। 2টা A4 সাইজের অফসেট পেপার একসাথে পিন করে লেখা চিঠি, 2 পেজের এপিটোপিট করে প্রায় 3 পাতা লেখা। প্রথম পেজের প্রায় শেষের দিকে স্বরবর্ণ আর শব্দটা লেখা ঘেঁটে আছে। এটা দেখে আশ্চর্য হয়ে পড়া থামিয়ে দিয়েছে হৈমি। এই লেখাটা কি সেই নিষ্ঠুর পুরুষ মানুষটা চোখের জলে ঘাটল নাকি? শুকনো পেজটা যে তার নিজের চোখের জলে ভেজেনি সেটা বোঝা গেল। উপচে আসা কান্নাটাকে কোনো রকমে গিলে আবারও পড়তে শুরু করলো। আমি লিখতে বসলাম একটা কথা ভেবে, কিন্তু সব কিছু আপনাকে খুলে বলতে চাই, কিছু জানাতে চাই। একটু কষ্ট করে পুরোটা পড়বেন প্লিজ। আপনি তো জানতেন বাবা মা আমার পছন্দে রাজি ছিলেন না, এমনকি তারা আমার পছন্দের ছেলের বউকে ঘরেও তুলবেন না। একদিন মা আমাকে তার মাথায় টিপ্পি দিলেন। আমাকে আমি করে তোলার জন্য তারা যা করেছে তার দাম চাইলেন। বললেন আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে। আমি তাদের কাছ থেকে সময় নিলাম, কিন্তু এর মাঝে তারা 2-3 দিন পর জোর করে মেয়ে দেখতে নিয়ে গেলেন। বললেন দেখলেই কি বিয়ে হয় নাকি? মায়ের জোড়াজড়িতে রাজি হলাম। আমি বুঝে ওঠার আগে মা মেয়েকে আংটি পরিয়ে দিয়ে আশীর্বাদ করে নিলেন। এতেই থামলেন না, জোর গলায় বললেন আজই রেজিস্ট্রি করে রাখবেন, পরে ধুমধাম করে বিয়ে দেবেন। গর্ভবতী লোক ছিল সেদিন। তখন আমাকে জিজ্ঞেস করা হলো আমার সম্মতির কথা। আমি উত্তর দেওয়ার আগেই মা বড় মুখ করে বললেন তার কথাই আমার কথা। আমি একমাত্র ছেলে, তাদের অবাধ্য কখনই হয়নি। সেদিন আমি সত্যি পারিনি ঘরভর্তি লোকের সামনে বা আমার অবাধ্য হতে। পারিনি সবকিছু ফেলে চলে আসতে। পারিনি তাদের অসম্মান করে আপনাকে আপন করতে। কিভাবে যে কি হলো ওই দিন আমি নিজেই বুঝে উঠতে পারিনি। রাত প্রায় 11টার দিকে রেজিস্ট্রি পেপারে সই করে আপনাকে রেখে বিয়ে করলাম আরেকটা মেয়েকে। এখানেও কিছুটা লেখা ঘেঁটে আছে। এইটা কি সেই পরিস্থিতিতে পড়া অসহায় প্রেমিক ছেলেটা চোখের জল? হয়তো। বিয়ের পর বউ বাপের বাড়িতে রেখে রাতেই জোর করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে কল করে আপনাকে সবকিছু জানানোর আগেই আমার বন্ধুদের থেকে আপনি সব খবর শুনেছেন। তারপর আপনি শুধু মেসেজে লিখেছেন ভালো থাকবেন নতুন জীবনে। আজ থেকে আপনি না আমার মনে রইলেন আর না মস্তিষ্কে। এই জন্যই কি তাহলে এত অবহেলা ছিল আমার প্রতি? আপনার পাঠানো মেসেজে ব্যাস এইটুকুই ছিল, কিন্তু সেদিন এইটুকু লেখার উত্তর আমার কাছে ছিল না। আমার শুধু বারবার মনে হচ্ছিল আমার বুকটা যেন কেউ খামচে ছিঁড়ে ফেলছিল। আমি ভেতর থেকে কত বিক্ষত হয়ে গেছিলাম। জীবনে প্রথম হয়তো সেদিন আমি জ্ঞান হবার পর চিৎকার করে কেঁদেছিলাম। সেই ব্যথার প্রভাব আজও আপনাকে বলা হয়নি, দেখানো হয়নি। অফিসে জরুরি কাজে শিলিগুড়ি এসেছে, আপনাকে দেখতে পাবো কল্পনাও করিনি। দূর থেকে দেখলাম আগের আপনি আর নেই। মনটা কেমন ছটফট করল আপনার জন্য, এই 1 বছরে আপনার সম্পর্কে জানার জন্য। তাই সাহায্য নিলাম আপনার বেস্ট ফ্রেন্ড অদিতির থেকে। ওকে বকবে না প্লিজ, ও আমাকে বলতে চায়নি। আমি ওকে অনেক জোর করলাম। জানলাম বাড়ি থেকে বিয়ে চাপ দেওয়ার পর আপনি ঘর ছেড়েছেন। একা একা আছেন আপনি, আর আপনার এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী আমি। পুরনো ব্যথাটা যেন আমাকে কামড়ে ধরল হৈমি। তাই লিখতে বসলাম আপনাকে, জানাতে যে আমি কেমন পরিস্থিতির শিকার। আমার জায়গা আপনি থাকলে কি করতেন? সেদিন তবুও
মাকে মেয়ের বাড়িতে আংটি পরানোর পরও সুযোগ বুঝে আমি মাকে বলেছিলাম যে বিয়ে করব না। মা আমাকে শান্ত থেকে কি প্রশ্ন করেছিল জানেন? জিজ্ঞেস করেছিলেন, তোর কাছে ওই 2 দিনের মেয়ে পড়ো নাকি আমি আর তোর বাবা? তোর কাছে কোনটা বেশি, ওই 2 দিনের মেয়ের ভালোবাসা নাকি তোর জন্মের পর থেকে দেওয়া আমার আর তোর বাবার ভালোবাসা? আপনি হলে কি করতেন ভুল জানি না, তবে আমি পারিনি। মনের ভেতর থাকা কথাগুলো আর টেনে বই বেড়াতে পারছি না হইনি। আপনাকে বলে এইবার হয়তো একটু আমার বোঝা কমলো। বললাম না, আমার স্ত্রীকে হয়তো ভালোবেসে ফেলেছি। মেয়েটা অসম্ভব ভালো জানেন, তাকে প্রথমে সহ্যই করতে পারতাম না, তবুও এই মেয়ের কোনো অভিযোগ করে না। এমন নির্দোষ মেয়েকে আমি এতটা কষ্ট কি করে দিই বলেন? তাই জীবনকে আরেকবার সুযোগ দেব আমি। তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে নিয়ে আলাদা হয়ে যাব। আজ প্রায় 1 বছর আমি মা বাবার সাথে কথা বলি না। আমি তাদের ভালো ছেলে, তাই তাদের কথা মতো বিয়ে করেছি ঠিকই, তাদের সব কিছু দায়িত্ব নিয়েছি। তবে তাদের সাথে দূরত্ব বেড়েছে। এখন হয়তো আপনাকে এই অবস্থায় দেখার পর আর ওদেরকে আমি সহ্য করতে পারবো না, তাই আলাদা হয়ে যাব। তাদের দায়িত্ব আমি ঠিক পালন করব। আমি তাদের ভালো ছেলে হয়েছে হইমি, এখন সিদ্ধান্ত নিয়েছি ভালো স্বামী হব, আর শুধুমাত্র আপনার আসামি হব। আপনি কখন আমাকে ক্ষমা করবেন না প্লিজ। আমি ভাগ্যকে মেনে নিচ্ছি, আর আপনিও প্লিজ মেনে নিন। আপনিও জীবনটাকে আরেকটা সুযোগ দিন, বাবা মার কাছে ফিরে যান। আর হ্যাঁ, আপনার এই আসামিকে ভুলে যান। দেখেছেন, লিখতে বসলাম এক আর লিখে ফেলছে আরেক। জানেনই তো, এইসব লেখালেখিতে আমি বড্ড কাঁচা, গুছিয়ে লেখাটা আমার ঠিক পোষায় না। তবে আপনি একটু গুছিয়ে পড়ে নেবেন কেমন? সব শেষে বলবো, আপনি সখী হন প্রিয় ফুল, ইতি আপনার অপ্রিয় আসামি। চিঠিটা পড়া শেষ করে হু হু করে কেঁদে উঠল হৈমি। চিৎকার করে বলতে লাগলো, আমি কি করে নিজেকে গুছিয়ে নিব নিলয় সাহেব? আমি যে পারবো না আপনার মতো স্বার্থপর হতে। এক সময় যেমন আমার ভালোবাসা শুধু আপনাকে ঘিরে ছিল, এখন শুধু আপনার প্রতি রয়েছে আমার একরাশ ঘৃণা। এই 1টা বছর ধরে আপনার প্রতি জমানো ঘৃণাকে আজ কেন আবার হালকা করে দিলেন? কি দরকার ছিল আজ এই শেষ চিঠিটা দেওয়ার? কি দরকার ছিল আপনার পরিস্থিতি আমাকে জানাবার? আমি তো আপনাকে ঘৃণা করে এই 1টা বছর বেশ ভালোই ছিলাম নিলয় সাহেব। নিজেকে নিয়ে নিজের একটা ঘৃণার সাম্রাজ্য করে তুলেছিলাম। কেন আজ সব সত্যি কথা জানিয়ে দিন আমার সেই সাম্রাজ্য আপনি ভেঙে গুঁড়িয়ে দিলেন নিলয় সাহেব, ভেঙে গুঁড়িয়ে দিলেন। আমি এখন কি নিয়ে থাকবো বলতে পারেন? এখন আমার না আছে আপনাকে ভালোবাসার অধিকার, আর না আছে আপনাকে ঘৃণা করার। আপনি যে আবারও আমাকে নিঃস্ব করে দিলেন নিলয় সাহেব, নিঃস্ব করে দিলেন। এই নিষ্ঠুর পুরুষ বারবারই তাকে ভেঙে চড়ে গুড়িয়ে দেয়। এই যে তার এত সাধনার ফল, তার পাথরে বাঁধা মন ও চোখ লোকটা আবারও সাগরে নামিয়ে দিল। তবে ভালোই হলো বোধহয় চাপা আর্তনাদের চেয়ে, গুমড়ে গুমড়ে মরার চেয়ে, কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে অনেক ভালো। হৈমিরা কাঁদুক, নিজেকে হালকা করুক, জীবনকে আরেকবার সুযোগ দিক। কথায় আছে, এক জীবন দুঃখে গেলে আর এক জীবন সুখে যায়। এইবার হৈমিদের দুঃখ দূর হোক, তারা সুখে থাকুক।